নমস্কার। খবরদার কথা নয়। রাজ্যের নানা সমস্যার মাঝেও কর্মচারীদের সমস্যা একটা বিরাট সমস্যা। এর মধ্যেও যেটা বিশাল আকার ধারণ করেছে সেটা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের বিষয়টি। অনেক দিন ধরে কথাবার্তা চলছে, আলোচনা চলছে, কনভেনশন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, অনেক কিছুই হয়েছে। সম্ভবত এটা আর আলোচনার পর্যায়ে নেই। এমনকি আদালতের দরজা থেকেও ঘুরে এসেছে, সেটাও প্রায় অনেক দিন হয়ে গেল। সেখানেও সরকারের একটা বক্তব্য ছিল। এই সব নিয়েই আজকে জানতে ইচ্ছে হচ্ছে, এই কারণে যে আগামী 4 তারিখ ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ তারা সচিবালয়ের ডেপুটেশনে যাবেন। অনেক দিনের প্রস্তুতি, এই সমস্ত নিয়েই এই অনিয়মিত কর্মচারী মঞ্চের অন্যতম আহ্বায়ক রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, তাকে পেয়ে গিয়েছি। তার কাছেই জানতে চাইব এই মুহূর্তে অনিয়মিত কর্মচারীদের অবস্থানটা কি। পুরুষোত্তম, সরাসরি চলে যাই। আমি নিজেও ছিলাম একাধিক কনভেনশনে, বেশ কয়েকটা আন্দোলন সূচিতেও ছিলাম। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা একটা বীভৎস রূপ ধারণ করতে চলেছে। এইভাবে কিভাবে হয়? একটা স্বাধীন ভারতবর্ষে এটা কৃতদাসের মতো মনে হচ্ছে সমস্ত বিষয়টা। এই অনিয়মিত কর্মচারীদের পরিস্থিতিটা বর্তমানে কি? অনিয়মিত কর্মচারীদের পরিস্থিতি এক কথায় অবর্ণনীয়। রাজ্যে প্রায় 40,000 বিভিন্ন প্রকারের অনিয়মিত কর্মচারী আছেন। এর মধ্যে পাম্প অপারেটর আছেন, আমাদের DRW কন্টিনজেন্ট তারা আছেন, এর মধ্যে পার্মানেন্ট লেবাররা আছেন, এর মধ্যে এর মধ্যে আপনার অনেকেই আছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের। তারা এমন অনেক অনিয়মিত কর্মচারী আছেন 25-30 বছর 40 বছর ধরে অনিয়মিত হিসেবে কাজ করে যাচ্ছেন। তারা সামান্য মাসিক মজুরি বা দৈনিক মজুরি ভিত্তিতে যে মজুরি পান তা দিয়ে কোনোভাবে সংসার চলে না। আর অনিয়মিত কর্মচারীর কোনো অধিকার নেই, তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই, তাদের পেনশন নেই, তারা রিটায়ারমেন্টের পর শূন্য হতে বাড়ি যাচ্ছেন। এমনও ঘটনা আছে 20 বছর 30 বছর কাজ করে শূন্য হাতে বাড়ি যাচ্ছেন, একটা পেনশনও হাতে নেই। অনিয়মিত কর্মচারীদের অবস্থা ভয়ঙ্কর। এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলো চলছে অনিয়মিত কর্মচারীদের দিয়ে। সরকার ব্যয় সংকোচনের জন্য স্থায়ী পদগুলো পূরণ না করে স্থায়ী পদের কাজগুলো করাচ্ছেন অনিয়মিত কর্মচারীদের দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত করে। এবং অনিয়মিত কর্মচারীরা যেহেতু তাদের কোনো চাকরির সুরক্ষা নেই, নিয়মিত চাকরি নেই, তাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই আধিকারিকদের খেয়াল খুশি মতো অত্যন্ত ভয়ঙ্কর অবস্থায় কাজ করতে হয়। এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবিটা দীর্ঘদিনের দাবি। আরেকটা দাবি হচ্ছে নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে। এবং বামফ্রন্ট সরকারের আমলে একটা নীতি করা হয়েছিল, স্কিম করা হয়েছিল। সেই স্কিম অনুযায়ী যারা 10 বছর কাজ করেছেন তাদেরকে নিয়মিতকরণ করার সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছিল 2007 এবং 2008 বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর বক্তৃতার পর। এবং আরেকটা ছিল পার্ট টাইম ওয়ার্কার হিসেবে আমাদের রাজ্যে প্রায় কয়েক 10,000-12 পার্ট টাইম ওয়ার্কার আছেন। তো তাদের ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে সমস্ত 2012 সনে যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার 10 বছর করবেন তাদেরকে অনিয়মিত কর্মচারী করা হয়। এবং পার্মানেন্ট লেবারদের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত ছিল সরকারের যে যারা পার্মানেন্ট লেবার এবং ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে প্রায় 15 বছর সব মিলিয়ে কাজ করেছেন তাদেরকে ফার্ম ওয়ার্কার পদে স্থায়ীভাবে নিযুক্ত দেওয়া হবে। সরকারের ঘোষিত স্কিম ছিল। এখন সেই স্কিম অনুযায়ী বামফ্রন্টের আমল অনেককে করা হয়েছে, অনেককেই করা হয়নি। কিন্তু যেহেতু সরকারের নিয়ম নীতি স্কিম ছিল, প্রকল্প ছিল, সেই কারণে যারা অনিয়মিত কর্মচারী নিয়মিত হননি তারা আদালতে এসে বলতে পারতেন যে সরকারের স্কিম অনুযায়ী আমি নিয়মিতকরণ হওয়ার যোগ্যতা অর্জন করেছি, আমাকে করা হচ্ছে না। তখন আদালত অনেককে নির্দেশ দিয়েছে নিয়মিতকরণ করার জন্য। আমরাও অনেক মামলা করে অনেক অনিয়মিত কর্মচারী আদালতের মাধ্যমে নিয়মিত হয়েছে বামফ্রন্ট আমলে। কিন্তু যেটা অনিয়মিত কর্মচারীদের সাথে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাদের যে ভয়ঙ্কর সর্বনাশ করা হয়েছে সেটা হলো 31শে জুলাই 2018 2017 নির্বাচন, 18 নির্বাচনের পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলো। 17 সনে নির্বাচনের পূর্বে তৎকালীন বিজেপি দল তারা একদম
প্রকাশ্যে লিখিত ঘোষণা দিয়েছিল তারা ক্ষমতায় এলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে। অনেক ঘোষণা দিয়েছিল, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। অনিয়মিত কর্মচারীদের আন্দোলনে গিয়ে তৎকালীন বিজেপি দলের নেতারা গিয়েছিলেন, যারা বড় সময় মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু বিজেপি দল, এই সরকার এসে যারা সবচেয়ে বড় সর্বনাশ অনিয়মিত কর্মচারীদের করলো, বিশ্বাসঘাতকতা করলো, সেটা হলো 31শে জুলাই 2018 অর্থ দপ্তর সার্কুলার জারি করে বামফ্রন্ট আমলের সমস্ত নিয়মিতকরণের স্কিম বাতিল করে দেয়। তারা বললো আমরা স্কিমগুলো বাতিল করছি না, নতুন করে স্কিম করবো। 18 আর 31 জুলাই আমরা বলি অনিয়মিত কর্মচারীদের জীবন একটি ভয়ঙ্কর কালো দিন। সেদিন তাদের সর্বনাশ করেছিল তৎকালীন সরকার। তখন বলেছিল আমরা এইগুলো বাতিল করছি না, নতুন করে স্কিম করব। আজকে 18 পর প্রায় 7 বছর হয়ে গেল, এখনো তারা নতুন করে স্কিম করার সুযোগ পাননি। তারা স্কিম করবেন না, অনিয়মিত কর্মচারী তারা ভুলে গেছে। এখন আদালতে অনিয়মিত কর্মচারীদের মামলা করে কোনো কাজ হয় না, কারণ আদালত বলে স্কিম নেই, আমরা নিয়মিতকরণ করার আদেশ দেব না। যদিও আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে, আমরা বলবো আদালতের সিদ্ধান্ত, ত্রিপুরা উচ্চ আদালতের অনেকগুলো সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। আমি স্পষ্ট করে বলছি, আমরা আদালতকে বোঝাতে পারছি না যে এটা আমাদের দুর্বলতা হতে পারে, যে সুপ্রিম কোর্ট বলেছে, সর্বশেষ রায়ও বলেছে 10 বছর যারা কাজ করছেন তাদেরকে নিয়মিত করার স্কিম রাজ্য সরকারকে গ্রহণ করতেই হবে। তারা ব্যাকডোরে কাজে ঢুকলেও তুমি তাদেরকে স্কিম করে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে, যারা ইতিমধ্যে 10 বছর আগে। সুপ্রিম কোর্টের রায় আছে, কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে আমার ব্যর্থতা, আমি ত্রিপুরা উচ্চ আদালতকে বোঝাতে পারিনি। জাস্টিস অরিন্দম লোক অনেকগুলো রায় দিয়েছেন, যে রায়গুলোর ফলে অনিয়মিত কর্মচারীদের ভাগ্য প্রায় বন্ধ হয়ে গেছে। পরবর্তী সময়ে রায়গুলোর বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে আপিল করার সুবিধা পাইনি, সেটা আর একটা প্রশ্ন। আদালত তাদের অধিকারের প্রতি সংবেদনশীল নয়, কিংবা অধিকার রক্ষায় আদালত ভূমিকা পালন করেননি, এটা আমাদেরও ব্যর্থতা হতে পারে। আমরা আইনজীবী হিসেবে আদালতকে বোঝাতে পারিনি, সেটা আরেকটা দিক, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু সরকার যেটা করছে অনিয়মিত কর্মচারীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। এইভাবে এটা শ্রম শোষণ, আপনি সঠিকভাবে বলেছেন। এটা মেনে নেওয়া যায়। অনিয়মিত কর্মচারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। আমরা অনিয়মিত কর্মচারীদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা পরবর্তী সময় সবাই মিলে ঠিক করলাম যে এটা এইভাবে চলতে দেওয়া যায় না। সরকারের কাছে আবেদন নিবেদন অনেক করা হয়েছে, অনেক ধৈর্য ধরে অপেক্ষা করা হয়েছে, অনেক আশা করা হয়েছে, কিন্তু বিশ্বাসঘাতকতায় অনিয়মিত কর্মচারীরা মর্মাহত, তারা যন্ত্রণার বিরুদ্ধ, তারা সিদ্ধান্ত নিয়েছে আর নয় আমরা আন্দোলন করবো, আমরা এমনিতেও মরবো, মরার আগে আন্দোলন করে মরবো। তাই গত অক্টোবর মাস থেকে আমাদের ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আমরা গঠন করেছিলাম। সেই মঞ্চ ডিসেম্বরে আগরতলার স্টুডেন্টস IMA হলে বিরাট কনভেনশন করেছিল। পরবর্তী জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা প্যারাডাইস সমিতিতে অনিয়মিত কর্মচারীদের একটা ঐতিহাসিক গণধারণা করেছিলাম। আমরা 4 জুলাই অনিয়মিত কর্মচারীরা মহাকরণ অভিযান করব, রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। আমাদের দাবি একটাই বিষয়, সেটা হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে গেছেন, শূন্য হাতে তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। সমস্ত পার্ট টাইম কর্মীদের ফুল টাইম ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাম্প অপারেটরদের নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ সাপেক্ষে শ্রমকাজে সমবেতন দিতে হবে, এবং 31শে জুলাই 2018 সমস্ত সার্কুলারগুলো প্রত্যাহার করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের স্কিম আবার পুনরায় চালু করতে হবে, এবং পার্ট টাইম কর্মীদের ফুল টাইম কর্মী করার স্কিম আবার পুনরায় চালু করতে হবে। এই মূলত দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করছি, এবং আমরা 8টি জেলায় জেলা শাসকদের কাছে ইতিমধ্যে আমরা ডেপুটেশন দিয়েছি। আমি এই ডেপুটেশনের যে খবর পেয়েছি, আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা বলছি এটা কোনো দলের প্রশ্ন নয়, এটা কোনো পতাকার প্রশ্ন নয়, এটা হচ্ছে 40,000 অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার পরিজনদের বাঁচার প্রশ্ন। আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমাদের বর্তমান আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, এইভাবে আমরা মানতে পারি না। তার জন্য অনিয়মিত কর্মচারীরা আগামী 4 জুলাই আগরতলা শহরে জমায়েত হয়ে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে থেকে মিছিল শুরু করে মহাকরণ অবধি আমরা যাব শান্তিপূর্ণভাবে। আমরা রাজ্যের মুখ্য সচিবের ডেপুটেশন প্রদান করব। আমরা আশা করব মুখ্য সচিব আমাদের দাবি দেওয়ারগুলো যৌক্তিকতা স্বীকার করে সরকারের নজরে এই বিষয়গুলো আনবেন। যদি সরকারের নজরে এই বিষয়গুলো না আনেন, আমরা কোনো ইতিবাচক সাড়া না পাই, তাহলে পরবর্তী সময়ে আরো বৃহত্তর আন্দোলন হবে। কারণ একটা জিনিস আমরা বুঝতে পারছি, অনিয়মিত কর্মচারীরা কিন্তু তৈরি হয়ে আছে, তারা যন্ত্রণায় টক পক করে ফুটছেন, তাদের কান্না কেউ শোনে না। তারা এখন বুঝতে পারছেন কে দিয়ে লাভ হবে না, বুক চাপড়ে লাভ হবে না, কপাল চাপড়ে লাভ হবে না। আমাকে আমার অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে, এবং লড়াই করতে গেলে সংগঠিত হতে হবে, এবং সেই সংগঠন কোনোরকম দলীয় সংকীর্ণতার প্রশ্নে
সীমাবদ্ধ থাকলে হবে না। এই সংগঠন সমস্ত অনিয়মিত কর্মচারী সংগঠন, এখানে কে কোন দলে ভোট দেন, কে কাকে সমর্থন করেন, কে কাকে ভালোবাসেন, এগুলো বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে আমাদের একটাই পরিচয়, আমরা অনিয়মিত কর্মচারী, আমাদের ন্যায্য দাবি দাওয়াগুলো আমরা আদায় করতে চাই। তার জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ 4 জুলাই আগরতলা শহরে ঐতিহাসিক মিছিল করবে এবং রাজ্যের মুখ্য সচিবের কাছে স্মারকলিপি দেবে। আমরা আশা করব সরকার এই 40 লক্ষ অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার পরিজন নিয়ে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ, তাদের কথা চিন্তা করবেন। চিন্তা না করলে এর পরিণাম ভুগতে হবে। আপনারা ভুল বুঝবেন না, পুরুষোত্তমদা বললেন যে ব্যয় সংকোচ করানোর জন্যই হয়তো কিছু কাজটা করছেন। আপনারা আমাদের ভুল বুঝবেন না, ব্যয় সংকোচের বিষয়টা কিন্তু নতুন নতুন গাড়ি কেনা সরকারি ক্ষেত্রে এবং বিধায়কদের বেতন ভাতা ইত্যাদি বৃদ্ধিটা এর আওতার বাইরে। 100%-100%-ও বেশি বৃদ্ধিটা, এটা কিন্তু তার আওতার বাইরে। এগুলো তো ব্যয় সংকোচনই হয়। হ্যাঁ, ব্যয় সংকোচনের মাধ্যমেই হচ্ছে, আমরা বিশ্বাস করি আর কি। আপনারা ভুল বুঝবেন না, কিন্তু অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে ব্যয় সংকোচটা ব্যাপকভাবে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে রীতি। পুরুষোত্তমদা, এই প্রসঙ্গক্রমে একটা কথা বলি, এই ব্যাপারে সরকার তার ভূমিকাটা স্পষ্ট করে দিয়েছেন। এখানে কিন্তু সরকারকে প্রশংসা করি, স্পষ্ট করে দিচ্ছেন যে এটা কিন্তু কোনো ডাকঢাক ব্যাপার নেই। কিন্তু বিরোধী পক্ষ এই নিয়ে কেন কথা বলছেন, আপনার কি ধারণা? এটাই আমি বলতে পারবো না। আমরা তো, ওদের কি কিছু করার আছে? নিশ্চয়ই করার আছে। বিধানসভায় নিয়ে আলোচনা করা যেতে পারতো। আমরা তো আশা করেছিলাম আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ 60 জন বিধায়কের কাছেই এই গত অধিবেশন আগে, বাজেট অধিবেশন আগে আমরা চিঠি লিখে অনিবন্ধন অনুরোধ করেছিলাম প্রত্যেক বিধায়কের কাছে। আপনারা জনপ্রতিনিধি হিসেবে দাবি করেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন দাবি করছেন, এবং ধরে নিতে হবে একজন বিধায়ক বোধহয় তুলেছিলেন, গোপাল রায়, উনি তুলেছিলেন, কিন্তু বাকিরা তো এই নিয়ে মুখ খুললেন না। আমরা তো শাসক দলের বিধায়কদের কাছে দাবি অনুরোধ করেছিলাম, বিরোধী দলের বিধায়কদের কাছে অনুরোধ করেছিলাম, আপনারা বিধানসভায় এই নিয়ে প্রশ্ন তুলুন, সরকারকে বলুন, সরকারের কাছে প্রশ্ন রাখুন যে আপনাদের এই যে ভীষণ ডকুমেন্ট, আপনাদের তৎকালীন প্রথম যে মুখ্যমন্ত্রী ছিলেন সেই ভদ্রলোক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে, এগুলো কোথায় গেল? এগুলো কোন জলে, কোন নদীর জলে হারিয়ে গেল, কিংবা কোন অতল সাগরের ঢেউ নিচে ডুবে গেল? এগুলো প্রশ্ন করুন। বিধানসভা তো প্রশ্ন করার জায়গা, কিন্তু আমরা তো দেখলাম তারা করলেন না। কেন করলেন না আমরা জানি না, তাদের উদ্দেশ্য অন্য ব্যস্ততা থাকতে পারে, এটা আমি নিয়ে মন্তব্য করবো না। আমরা একজন আইনজীবী হিসেবে, একজন সামাজিক মানুষ হিসেবে অনিয়মিত কর্মচারীদের যন্ত্রণা নিরসনের প্রশ্নে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছি অতি বিনম্রভাবে। এখানে আমাদের অন্য কোনো ফায়দা নেই, অন্য কোনো রাজনৈতিক লক্ষ্য নেই, অন্য কোনো ক্ষমতা দখলের ইচ্ছেও নেই। আমাদের একটাই দাবি, একটাই আমরা চাই, একজন মানুষ হিসাবে অনিয়মিত কর্মচারীদের অসহায় অবস্থা দেখতে দেখতে আমাদেরও চোখে জল চলে আসে। একজন আইনজীবী হিসাবে যখন অনিয়মিত কর্মচারী আমাদের কাছে আসে, বলে আদালতে মামলা করব, আমরা বলি আদালতে মামলা করলেও রায় হবে না, পাবেন না, মামলা করে লাভ হবে না, তখন তারা বলেছে কি করব? আমরা তখন বলি যে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। তারা আমাদের বক্তব্য তারা উপলব্ধি করেছেন, তাদের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের কথা আমি বলেছি বলে উপলব্ধি করেন, তাই নেই তাদের অভিজ্ঞতা। তারা দেখেছেন বিশ্বাসঘাতকতা, তারা দেখেছেন তাদের ন্যায্য অধিকারের প্রশ্নে উদাসীনতা, নীরবতা, তারা অপমানিত হয়েছেন। তাই তারা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করে তারা আন্দোলনের রাস্তায় নেমেছেন। আমরা তাদের পাশে আছি, আমরা থাকবো। আমি জানি না যে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো আবেদন আসবে কিনা, আপনারা যোগ ব্যায়াম করুন, কিন্তু প্রশ্ন একটা বিষয় জানতে চাইছি যে সব ব্যাপারে সরকারের কাছে যাওয়া এবং নির্বাচনের আগে আগে সরকারের কিছু কিছু ভূমিকা দেখা গেলেও নির্বাচনের পরে কোনো সরকারি, যে কোনো সরকারের কথাই যদি আপনি বলেন, কর্মচারীদের সম্পর্কে এত উদাসীনতা কেন? এরা তো মানে নিয়মিত কর্মচারীদের তুলনায় কোনো অংশে কম কাজ করেন না এই অনিয়মিতরা, তাদের প্রতি এই ঘটনাটা কেন হচ্ছে? আসলে প্রথমত বলবো, সব সরকারকে আমি এক দরে এক জায়গায় বসাবো, তাহলে তেলে জলে এক হয়ে যাবে। এই সরকারের সাথে অন্য সরকারগুলো ফারাক আছে। কোন সরকার একদম ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু এই সরকারের সাথে অন্য সরকারগুলোর আকাশ পাতাল ফারাক, এটাই বলবো আমার অভিজ্ঞতা, এটা মানুষের অভিজ্ঞতা। এই ধরনের অসংবেদনশীল সরকার আমি কোনোদিন দেখিনি। আমার বয়স তো 64 হয়ে গেছে, 65, আপনিও দেখেননি, কেউই দেখেনি। আর একটা কথা হলো, বর্তমান ব্যবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে কর্মচারীদের উপর সরকার সবসময় খড়গহস্ত।
কর্মচারীদের অধিকারের প্রশ্নে সরকার এখন ক্রমশ মারমুখী হয়ে উঠছে। সারা দেশেই সারা রাজ্যেই কর্মচারীদের অধিকারের, গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়ন করার অধিকার, তাদের ন্যায্য দাবি দেয়, এটা নিয়ে সরকার উদাসীন। সরকার গাছাড়া দিচ্ছেন, আন্দোলন না করে কিছু হয় না, কিংবা আদালতের মাধ্যমে রায় আনতে না পারলে কিছু হয় না। সরকার উদ্যোগ নিয়ে কিছু করেন না। পুরুষোত্তমদার সঙ্গে সহমত পোষণ করেই বলি, এই দেশে যে কোনো আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য নানা রকম পন্থা অবলম্বন করা হয়। তার ভেতরে একটা অন্যতম পন্থা হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। সেটা সবচেয়ে বেশি হয় নির্বাচনের আগে। আমরা 4 তারিখের দিকে তাকিয়ে রয়েছি। এই 4 তারিখ আগামীকাল বা তার পরের দিন কিভাবে এই অনিয়মিত কর্মচারীরা জমায়েত হন তার দিকে তাকিয়ে আছি, এবং সরকার সেটাকে কিভাবে গ্রহণ করেন সেটাও আমাদের দেখতে হবে। আমরা আশাবাদী সরকার পুরুষোত্তমদার সেই শব্দটা কোট আনকোট বলি, সংবেদনশীল হবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।